নমো তচ্ছা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধচ্ছা। জগৎপূজ্য মহাকারণিক তথাগত সম্যক সম্বুদ্ধ শ্রীচরণে কৃতজ্ঞ প্রণাম নিবেদন করে পুণ্যপারমিতে অংশগ্রহণকারী সকল উপাসক উপাসিকাগণের নিরোগ দীর্ঘায়ু সুখী জীবন তথা জ্ঞান বিমণ্ডিত জীবন কামনায় শুরু করতে চলেছি আজকের অভিধর্ম চর্চা ক্লাস। কৌশিকা, আমাদের পেজ নাম্বার কত? বান্তে 172 পৃষ্ঠার মধ্যে ওই যেটা টিকা 1 নাম্বার টিকার এটা লাস্টের দিকে একটু বাকি ছিল, ওই যে চারি অপায়ের এগুলো আলোচনা করছি। এক লাইন করে পড়ে বাকি ছিল এখানে সেখান থেকে। কিন্তু শেষোক্ত অপায়িক সত্তাত্রয়ের নির্দিষ্ট কোনো ভূমি বা লোক নাই। ওই যে যেগুলো আমরা বাকি নিরয়লোক তির্যক যোনি নিরয়লোকের নির্দিষ্ট ভূমির কথা বলা হয়েছে, কিন্তু প্রেত, অসুর এবং তির্যক এদের জন্য নির্দিষ্ট কোনো ভূমির কথা বলা হয়নি। আর এদের অবস্থান আমরাও দেখতেছি নানাভাবে। এদের শুধু পৃথিবীতে নয়, পৃথিবীর উপরাংশেও যেখানে যেখানে এরকম পরিবেশ সৃষ্টি হয় সেখানে প্রাণী জন্ম হতে পারে। বাতাসের মধ্যে শুধু যে ভূমিকে আশ্রয় করে বাস করতে হবে এমন না, ভূমিকে আশ্রয় করে থাকতে হয় তির্যক প্রাণী এমন না। আমাদের অদৃশ্য বা দৃশ্য বলতে আমাদের চোখে দেখার মতো না, কিন্তু এমনি কিছু যন্ত্রপাতি এখন আবিষ্কৃত হয়েছে। সেই যন্ত্রপাতিগুলোর মাধ্যমে এই প্রাণীগুলোকে দেখা যায়, তির্যক প্রাণীগুলোকে। বাতাসের মধ্যে এরকম মিশে আছে, বাতাসের মধ্যেই জন্ম হচ্ছে, ওখানেই মরতেছে এবং ওখানেই চলতেছে। এরকম অসংখ্য অপ্রমেয় প্রাণীকুল রয়েছে। এদের জন্য ভূমিও প্রয়োজন হয় না, উড়ন্ত অবস্থায় জন্ম মৃত্যু সবকিছু। তো যাই হোক, এগুলো তির্যক। তারপরে প্রেতভূমিরও এরকম কোনো নির্দিষ্ট উল্লেখিত জায়গা নাই, অসুর ভূমির জন্য এরকম কোনো জায়গা নাই, এই 3 ভূমির জন্য নাই। তারপরে হচ্ছে যে তারপরে লাইন, এজন্য যোনি বিষয় কায় শব্দযোগে জাতি উৎপত্তি স্থান ও সমূহ বা শ্রেণীভেদে তাহারা উক্ত হইয়াছে। হ্যাঁ, এই জন্য ওই যা যা উল্লেখ করা হয়েছে এই জন্যই। আচ্ছা, তারপর এটা হচ্ছে কামসুগতির ভূমি স্তর, সপ্তাহ স্তর এগুলো আলোচনা। ঠিক একটা এটা পরে পর্বমানটা, হ্যাঁ পরে এটা তো আমরা পড়ছিলাম চক্রবালস্থ সর্ববিধ সত্য হইতে সর্বাধিক মনন শক্তি সম্পন্ন ও যুক্তিবাদী সত্যই মনুষ্য। আচ্ছা, আমাদের ছিল এই প্রশ্ন কতগুলো করছিলাম, দীপেন বাবুকে বলছিলাম, প্রশ্নগুলোর উত্তর বানিয়েছেন আপনি দীপেন বাবু? অমিতা বড়ুয়া, এটা একটু আমরা পরে করি। হ্যাঁ, আমরা প্রশ্ন উত্তর কি কি বের করছি এগুলো একটু করে আলোচনা করে ফেলি আগে। আমাদের প্রশ্ন ছিল যে বিধিচিত্ত ও ভবাঙ্গের মধ্যে পার্থক্য কি? 1 নম্বর প্রশ্ন। আবার সেই সঙ্গে সংযুক্ত প্রশ্ন, পঞ্চদার বিধির খাস স্থান ও কৃত্য কি কি? এটা ছিল প্রশ্ন না? আরো সংযুক্ত
প্রশ্ন ছিল যে সেখানে ভীতির সক্রিয় ও নিষ্ক্রিয়। ভীতির সক্রিয় ও নিষ্ক্রিয় স্থান ও কৃত্য প্রদর্শন করো। তাহলে আমরা প্রথম খণ্ড, এখানে এই প্রশ্নটা 4 খণ্ডে বিভক্ত হয়েছে। প্রথম খণ্ড হচ্ছে যে ভীতিচিত্ত কাকে বলে। প্রথম খণ্ড বলেন দীপেন বাবু। অমিতা বড়ুও পারবেন আশা করি, এটা এখন ভেঙে ভেঙে ইয়ে করা হচ্ছে, তো আশা করি আপনিও পারবেন। শিল্পী বড়ুও পারবেন। পারবেন শিল্পী বড়ুয়া? ভীতিচিত্ত কাকে বলে? যে চিত্তগুলো ভীতিতে ভ্রমণ করে তাহাই ভীতিচিত্ত। ঠিক আছে, তারপরে এই আমাদের উপাসক পুতুল বাবু পারবেন? যেটার উপর দিয়ে বানতে চিত্ত গমন করে এটাকে বৃত্তি বলে আর কি, বানতে বৃত্তি। ভীতিচিত্ত কত প্রকার আছে, কত রকম আছে? ভীতিচিত্তের সংখ্যা তো গণনা করা যায় না, অনেক চিত্ত না, হাজার রকমের চিত্ত। আচ্ছা, সব এগুলো কি? ঠিক আছে, তারপর আর কেউ উত্তর দেওয়ার ইচ্ছা করলে বলেন। রিমি বড়ুয়া চাইলে উত্তর দিতে পারেন। যে চিত্ত ভীতির উপর গমন করে তা ভীতিচিত্ত অনুবন্ধী। আচ্ছা, ঠিক আছে, তারপরে হ্যাঁ ঠিক আছে, এবার অমিতা বড়ুয়া বলেন। প্রথমে হচ্ছে যে ভীতিচিত্ত কি, কাকে বলে, এটা প্রথমটা। ভীতিচিত্ত হচ্ছে, আমরা তো আপনার চিত্ত চিত্ত ভীতি বলতে আমরা চিত্ত চলার রাস্তা বলি ভীতিকে। তো ভীতি চিত্ত চলার রাস্তা, যে ভীতিটা যে মানে যেদিকে চলে, যেমন আমরা অতীত ভবাঙ্গ, প্রথমে ভবাঙ্গ তো আমাদের সবকিছু সর্বচিত্ত সাধারণ চৈতসিক নিয়ে ভবাঙ্গের মধ্যে জমা থাকে। এখানে ভবাঙ্গের মধ্যে পার্থক্যটা হচ্ছে ভবাঙ্গ এবং ভীতিচিত্ত। এখানে পার্থক্য বুঝাইতে চাচ্ছে যে আপনার ভবাঙ্গর মধ্যে আমাদের সবকিছু সর্বচিত্ত সাধারণ চৈতসিক এবং এরপরে অতীত জন্মের সবগুলো ভবাঙ্গের মধ্যে জমা থাকে। তারপর এরপরে ভীতিচিত্তের মধ্যে যখন যাবে তখন অতীত ভবাঙ্গ থেকে আমাদের এই ভীতিচিত্তটা শুরু হয়। ভীতিচিত্ত থেকে মানে চিত্ত চলা শুরু হয়, যেটা যেমন ওই ভীতি অতি ভবাঙ্গ, প্রথমে ভবাঙ্গ অতীত অতীত ভবাঙ্গ থেকে ভীতির চিত্তটা চলা শুরু হয়। অতীত ভবাঙ্গ চলন, ভবাঙ্গ উপচ্ছেদ, তারপর এইভাবে মানে আমরা 17 চিত্তক্ষণ পর্যন্ত মানে আমরা দেখি জানি যবন তদালম্বন পর্যন্ত। ঠিক আছে, দীপেন বাবু এটা রেকর্ড থাকবে, সুন্দর করে সবার জন্য ইয়ে করেন, বলেন। প্রথমে হচ্ছে যে এখানে কি কি বিষয় আছে দেখেন আগে ভালো করে। ভীতি আছে, চিত্ত আছে। আমাদেরকে দুইটা একসঙ্গে বলা হচ্ছে এখানে চিত্ত ভীতি। এটা উত্তর দিতে হলে আগে চিত্ত ভীতি দুটোটা চিনতে হবে, চিত্ত কি ভীতি কি। তারপরে হচ্ছে যে আপনার এবার ভবাঙ্গ কি, এবং এই ভবাঙ্গের সঙ্গে এই চিত্তভীতির কি পার্থক্য আছে, এখানে পার্থক্য কি, এটা বলেন। এমনিতে আমরা চিত্ত বলতে
আহ 99 প্রকার চিত্তগুলোকে তো আমরা দেখে আসছি, কিন্তু এই ক্ষেত্রে যখন বীতিচিত্ত বলা হচ্ছে তখন এটা হচ্ছে যে আহ, পঞ্চদার এবং মনদারের মধ্যে যে আলম্বনটা উৎপন্ন হয়, কেন্দ্র করে যখন যে চিত্ত প্রবাহটা উৎপন্ন হয় সেটা হচ্ছে গিয়ে বীতিচিত্ত। যেমন ভবাঙ্গ থেকে শুরু হয়ে ভবাঙ্গ চলন, উচ্ছেদ, প্রবর্তন, শক্তিরণ, ব্যবস্থাপন, যবন, আবার ভবাঙ্গ, এটা হচ্ছে গিয়ে চিত্ত প্রবাহ, এবং এই চিত্ত প্রবাহটাকে বীতিচিত্ত বলা হচ্ছে মূলত। অমিতাভ বড়ুয়া অফ করে রাখেন, মিউট করে রাখেন। আর একটা হচ্ছে ভবাঙ্গ সম্পর্কে। ভবাঙ্গ হচ্ছে গিয়ে আমাদের আমাদের যে বিপাক চিত্তগুলো আছে সেই বিপাক চিত্তগুলো মানে তখনই উৎপন্ন হয় যখন আমরা কোন একটা কুলে জন্মগ্রহণ করি, কোন একটা জায়গায় জন্মগ্রহণ করি, তখন সেটা ওই বিপাক চিত্তটা তখন উৎপন্ন হয়। এই জন্য এটাকে প্রতিসন্ধি চিত্ত বলে থাকে। তো এই প্রতিসন্ধি চিত্ত উৎপন্ন হওয়ার পর থেকে এটা একটা জন্মের অস্তিত্ব হিসেবে এটা চলমান থাকে। তো যার কারণে এটাকে ভবাঙ্গ বলা হয়। তো এইটাই মূলত ভবাঙ্গ বলতে, আমরা ওই প্রতিসন্ধি চিত্ত থেকে উৎপন্ন হওয়ার পর থেকে সেটা চ্যুতি পর্যন্ত যেটা চলমান থাকে সেটা হচ্ছে ভবাঙ্গ। আর এটা নিষ্ক্রিয়, মানে যখন আমাদের কোনো দ্বার বা পঞ্চদ্বার বা বনদ্বারের মধ্যে যখন নিষ্ক্রিয় থাকে তখন এটা ভবাঙ্গের মধ্যে চলমান থাকে আমাদের। আর এর মধ্যে হচ্ছে পার্থক্য বলতে আমরা ভবাঙ্গকে মানে বীতিচিত্ত হচ্ছে পুরো যেখানে একটা চিত্ত প্রবাহ, সেখানে ভবাঙ্গ হচ্ছে গিয়ে একটা বীতিচিত্তের একটা চিত্তক্ষণ। আর ভবাঙ্গ হচ্ছে গিয়ে যখন পঞ্চদার ও মনোদান নিষ্ক্রিয় অবস্থায় থাকে তখন হচ্ছে গিয়ে ভবাঙ্গ। আর যখন চিত্ত উৎপন্ন হয় আমাদের, সেই চিত্ত উৎপন্ন হওয়ার যে প্রবাহ সেটা হচ্ছে গিয়ে বীতিচিত্ত। যাই হোক, সবাই বলেছেন সুন্দর করে। অমিতাভ বড়ুয়া বেশি দুবাদুবি করতে চেষ্টা করছেন, এমনি বুঝছেন বিষয়গুলো, এটার জন্য আপনাকে ধন্যবাদ। দীপেন বাবু অনেক সুন্দর করে বুঝিয়ে বলার মতো একটা চেষ্টা করতেছেন, এটার জন্য আপনাকে স্বাগত। এবং আপনি অনেক কষ্ট করে আমাদের সকলের জন্য উত্তরগুলো খুঁজে বের করেছেন, লিখেছেন, এবং স্ব উপলব্ধি, স্ব অভিজ্ঞতা এখানে আপনি যুক্ত করেছেন। সেটা আমাদের ক্লাসকে অনেক বেগবান করবে, গতিশীল করবে। সেজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার নিকট। এই কাজগুলো করার জন্য আমাদের হাতে কারো সময় থাকে না। অন্যান্য যেগুলো আমাদের কোনো আসলে তেমন কোনো কাজে লাগবে না, সেই কাজগুলো নিয়েই আমরা অধিকাংশ সময় ব্যস্ত থাকি। তো আপনি এই মানব জীবনের যেটা অত্যন্ত গুরুত্ববহ কাজ, সেই কাজ নিয়েই আপনি ব্যস্ত থেকে বা কাজে লাগিয়ে আপনি প্রশ্ন উত্তর তৈরি করেছেন। তারপরে আমিও বলবো, সেগুলোর সঙ্গে আপনি আপনার প্রশ্নগুলো আবার আপনি রিপিট করবেন, দেখবেন, দেখার পরে আপনি এগুলো আমাদের গ্রুপের মধ্যে দেবেন, প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে। হ্যাঁ, আমি চেষ্টা করতেছি। প্রথমে এদের সবার আগে আবার চিন্তা করতে গেলে ভবাঙ্গটা সকলের আগে এখানে। হ্যাঁ, কারণ আমার প্রথমে যখন চ্যুতিচিত্ত হয়, চ্যুতিচিত্ত হয়ে মাত্র প্রথমে ভবাঙ্গ গঠন করে, আবার ওই চিত্তের কারণেই ভবাঙ্গ আবার তো চ্যুতিচিত্তকে কেন্দ্র করে, সেই দৃষ্টিকোণ আবার চিত্ত আগে, চিত্ত থেকে মানে চ্যুতিচিত্ত থেকে ভবাঙ্গের উৎপত্তি সৃষ্টি, ওই দৃষ্টিকোণ থেকে দেখলে আবার চিত্তও আগে চলে আসে। তা আবার সেটার আগে চিত্ত চলতে গিয়েই এই চিত্তবৃত্তি তৈরি হয়ে যায়, রোড তৈরি হয়ে যায় ওটার সিস্টেম অনুযায়ী। এমন একটা সিস্টেমে এগুলো সব ওই রোড ম্যাপ এগুলো অটোমেটিক তৈরি হয়ে যায়।
চিত্তরূঢ় চিত্ত নিজেই তৈরি করে ফেলে পরিবেশের কারণে এবং কার্য কারণে এই রুট ম্যাপগুলো তৈরি হয়ে যায়। যাই হোক, প্রথমে আমরা ভবাঙ্গ যদি বলি, ভবাঙ্গ কিছু নাই, একটা শূন্য একটা জায়গা, কোনো কিছু নাই, কোনো কার্যক্রম চলছে না, একেবারে কোনো কিছু উপলব্ধি হচ্ছে না, বোঝা যাচ্ছে না, কোনো কিছুই বুঝতে পারি না, কোনো কিছুই জানতে পারি না, একেবারে সেন্সলেস একটা অবস্থা, কোনো কিছুতেই কোনো কিছুর আবেশ নাই, প্রবেশ নাই, উপলব্ধি নাই, এরকম একটা অবস্থাকেই আসলে বলা হয় ভবাঙ্গ। এই ভবাঙ্গ সঙ্গে খুব নিবিড়ভাবে এবং সুপ্তভাবে নিবিড়ভাবে নিষ্ক্রিয় অবস্থায় জাগরিত থাকে অনেকগুলো বিষয়ের অস্তিত্ব। যেমন আমরা একেবারে যখন কিছু নাই তারপরেও বলতেছি যে সেখানে বলা হচ্ছে যে সেখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক এটা আছে। শুধু সর্বচিত্ত সাধারণ চৈতসিক এটা আছে এই জন্য বলছি, এটা আলম্বন টাচিং এর সঙ্গে সঙ্গে, আলম্বনের স্পর্শের সঙ্গে সঙ্গে এটা সঙ্গে সঙ্গে জাগ্রত হয়ে যায়। এই 5 অবস্থা না থাকলে এইগুলো আলম্বন আসলেও কি গেলেও কি কোনো কিছু বুঝবে না, জানবে না। সুপ্তভাবে ওই 7 অবস্থা, 5 অবস্থা বলতেছি না, সর্বচিত্ত সাধারণ চৈতসিক বা 7টি অবস্থা আছে বলে সঙ্গে সঙ্গে কোনো কিছু আসা মাত্র আমাদের ষড় ইন্দ্রিয় দ্বারা আসা মাত্র ও জাগরিত হতে পারে। এজন্য প্রমাণিত হয় যে এখানে সর্বচিত্ত সাধারণ চৈতসিক আছে। এক, তাহলে ভবাঙ্গের নিষ্ক্রিয়ভাবে ভবাঙ্গের সঙ্গে যুক্ত এই সর্বচিত্ত সাধারণ চৈতসিক বা মূল বিজ্ঞান এটাকে বলি আমরা। অনেক সময় শুধু বিজ্ঞান, কোনো কিছু না, শুধু বিজ্ঞান যদি কাউকে বলতে বলা হয়, এটাকেই একটা বিজ্ঞান বলা হয়। খুব সূক্ষ্মভাবে এই 7 অবস্থার অস্তিত্ব এখানে জড়িত থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে যে কি, এই ভবাঙ্গের এমন এক ক্ষমতা আছে যেটাকে আমরা মেমোরি বলে আখ্যায়িত করতে পারি, বা আমাদের জন্মান্তরীণ সমস্ত কর্মরাশি যতটুকু তার কাছে সেভ করা সম্ভব এই ভবাঙ্গের সেভ করা সম্ভব। আর এটার লিমিটেশন আমরা বর্তমান বিজ্ঞান যত পাওয়ারফুল মেমোরি এখন উৎপন্ন করেছে, সৃষ্টি করেছে, এর থেকেও বহু হাজার লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন গুণ শক্তিশালী একটা আমাদের একজনের এই ভবাঙ্গ ডিস্ক, ভবাঙ্গ পেনড্রাইভ বা ভবাঙ্গর এটাকে কি বলে, আরো সুন্দর সুন্দর অনেক কিছু নাম আছে এগুলোর, আনলিমিটেড এটার পরিধি। এই পরিধির মধ্যে ও কি জমা রাখে, অনন্ত অনন্ত অনন্তকালীন সমস্ত সংস্কার, কর্মরাশি, জন্মরাশি, ফল রাশি এখানে সবগুলো জমা থাকে। আবার জমা থাকে এমন পর্যায়ে জমা থাকে এটা সময়, সুযোগ, পরিবেশ এগুলো আসলেই উৎপন্ন হতে পারে। যেমনটা উদাহরণ দেওয়া হয়েছে আমাদেরকে, আম গাছে নর্মালি আপনি কাটি তন্ন তন্ন করে ফেললেও আমের মুকুল কোথাও আপনি দেখবেন না গাছের কোনো জায়গাতে, এবং আমও কোথাও দেখবেন না আপনি। কিন্তু পরিবেশ যখন উৎপন্ন হয়, কাল যখন উৎপন্ন হয়, সময় যখন উৎপন্ন হয়, ফুল ফুটে বইল হয়, তারপরে আম হবে, এগুলো সবগুলো সময়ে দেখা যায়। ঋতু উৎপন্ন হলে দেখা যায়, ঋতু ছাড়া এগুলো দেখা যায় না। কিন্তু তাই বলে আপনি কি বলতে পারবেন সেখানে আম আছে, আবার আম নাই, আম হবে না, এমনও বলা যায় না। পরিবেশ উৎপন্ন হইলে এগুলো সবগুলো দেখা যাবে, বোঝা যাবে। এটাই হচ্ছে যে মানে মূল কথা। তাহলে আমরা এই ভবাঙ্গের মধ্যে অনেক অনেক কিছু কার্যক্রম আমরা অনায়াসে দেখতে পাইলাম, বুঝতে পারলাম। এই কিছু কথায় ভবাঙ্গ বুঝতে পারা যাবে এমন কিন্তু ও না। ভবাঙ্গের অর্থ ব্যাপক, বিস্তীর্ণ এবং কোনো সংক্ষিপ্ত এটা বিষয় নয়। দেখছেন, আমরা সামান্য
কোনো ভালো ভালো উন্নত মেমোরির কথা যদি বলি, সেগুলোর কথা আমরা আমাদের জীবন চলে যাবে। আমরা ওগুলো দেখে শেষ করতে পারবো না। এমন মেমোরি বর্তমানে আছে। আমাদের বর্তমানে যে আয়ুষ্কাল ১০০ বছর, হ্যাঁ, স্বাভাবিক যদি বলি, যদি কেউ বেঁচে থাকে আরকি। ওই ১০০ বছরেও যদি এগুলো সবগুলো কন্টিনিউ দেখতে থাকি, এরকমও মেমোরি আছে যে এগুলো আপনি দেখে শেষ করতে পারবেন না। কিন্তু তার থেকেও বেশি, শুধু বেশি কেন? এগুলো আনলিমিটেড কার্যক্রমের পরিধি সমাহার হচ্ছে যে এই ভবাঙ্গ। যাই হোক, ভবাঙ্গকে এক প্রকারে চিনলাম। এখন হচ্ছে যে ভবাঙ্গটাকে আপনি খুব ইয়াভাবে আপনি জানুন, একেবারে খালি অবস্থা, কিছু নাই অবস্থা, কোনো কিছু চলছে না, এমন এক অবস্থার নাম হচ্ছে যে ভবাঙ্গ। এখানে যখন আলম্বন উপস্থিত হয়, আলম্বন উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখলাম? আলম্বন অতি সূক্ষ্ম হইলে, অতীব তুলার মতো হালকা হইলে বা একেবারে অস্পষ্ট হইলে তখন এটা তুলার মতো ভাসমান থাকে, এটাতে কোনো কম্পন তৈরি হয় না। কম্পন তৈরি না হইলে আলম্বন আসছে কিন্তু কম্পন তৈরি হয় নাই, এমন পরিস্থিতি যদি হয় তাহলে সেখানে অতীত ভবাঙ্গ দেখেছি। তারপরে এই অতীত ভবাঙ্গ থেকে বা কাঁপছে না, কাঁপে নাই, তথাপিও চলন তৈরি হতে পারে আবার। কেন? এটা তুলাটা এরকম হইলেও তুলাকারটাকে নিয়ে যখন বেশি নাড়াচাড়া করা হবে বা ওটাকে সজাগ দৃষ্টিতে দেখা হবে, তখন এটা কিন্তু আবার কম্পন তৈরি হয়। প্রথমে কম্পন না হইলেও পরবর্তীতে আমরা আবার কম্পন হইতে দেখেছি। অতীত ভবাঙ্গ তার মানে কম্পন হয় নাই, কিন্তু পরবর্তীতে এটা কিন্তু আবার কম্পন হয়েছে। অতীত থেকেও আবার কম্পন শুরু হয়েছে, এরকম দেখেছি না? ১০ বার অতীত হওয়ার পরেও কম্পন শুরু হয়েছে, এরকম আমরা দেখেছি। হ্যাঁ, তার মানে চলন, মানে ওই অতীত থেকে আবার চলন শুরু হয়েছে, এটা আমরা দেখেছি। প্রথমে হালকাভাবে পড়েছে, পড়ার পরেও পরবর্তীতে এটা আবার কিন্তু চিত্ত ওটাকে নিয়ে কার্যক্রম শুরু করেছে, ভবাঙ্গ ওটাকে নিয়ে কার্যক্রম শুরু করেছে। এটা এই অবস্থাটাকে আমরা দেখেছি কি? চলন। চলনের পরে উপচ্ছেদ। আর এই চলনও এই চলনকেও আমরা ১ বার ২ বার দেখেছিলাম। আরো বেশিও, অধিকবারও আমরা দেখেছি। ওই চলন থেকে আবার স্টপ হয়ে যেতেও আমরা দেখেছি। চলন থেকে যখন উপচ্ছেদ হয়, ভবাঙ্গ থেকে বের হয়, কোথায় বের হয়? কি হয়েছে? কোথা থেকে এই কানেকশনটা আসলো? চোখের থেকে আসলো, কানের থেকে আসলো, নাকের থেকে আসলো, যেখান থেকে আসলো সেই জায়গাতে ও যায় দেখার জন্য পুনরায়। দেখেন, একবার কার্যক্রম এমনিতে একবার টাচিং হয়েছে, তখন দেখা দেখি হয় নাই, আবার পুনরায় এখন দেখতে যাচ্ছে যে দেখার জন্য কোথায় যায়? এটা বের হয়ে আবার ওখানে গেছে, চোখের এখানে। হ্যাঁ, যখন গেছে এটাকে বলা হয় উপচ্ছেদ হয়েছে, ভবাঙ্গ থেকে বের হয়েছে উপচ্ছেদ। এই উপচ্ছেদের সময়কালের পর থেকেই মূলত বলা হয় ভীতিচিত্তের ভ্রমণ। এটা আমরা পড়ছিলাম, মনে আছে দীপেন বাবু? ওটাও ভীতিচিত্তেরই অন্তর্গত, তবে সরাসরি বলা হচ্ছে যে যখন উপচ্ছেদ হয় তখনই ভীতিচিত্তের ভ্রমণ শুরু, বুঝছেন? তখনই ভীতিচিত্তের স্টার্ট, আরম্ভ। তো আরম্ভ হয়ে মাত্র কোথায় যাই? প্রথমে চোখের কাজ হলে চোখে ওখানে গেল, এটা দেখেছি। হ্যাঁ, দেখে কি দেখেছি? দেখার সঙ্গে মনের সঙ্গে কানেকশন হয়ে যেটা আমরা বুঝলাম কি? বিজ্ঞান। উপচ্ছেদের পরে বিজ্ঞান ছিল না? বিজ্ঞান। বিজ্ঞানের পরে মানে বিজ্ঞান বলতে পঞ্চদ্বারাবর্তন চিত্ত আর কি। পঞ্চদ্বারাবর্তন চিত্ত মানে পঞ্চবিজ্ঞান, দ্বিপঞ্চবিজ্ঞান বলছি না আমরা? বিজ্ঞান। বিজ্ঞানের পরে হচ্ছে যে সম্প্রতীচ্ছ চিত্ত। তারপরে সম্প্রতীচ্যের পর হচ্ছে যে সন্তিরণ চিত্ত। এরপরে বাকি যেগুলো দেখেছেন আপনারা, বাকিগুলো তো জানেন। এগুলো সবগুলো এক একটা ভীতিচিত্ত। অতীত ভবাঙ্গ ভীতিচিত্ত, চলন ভীতিচিত্ত, উপচ্ছেদ ভীতিচিত্ত, তারপরে বিজ্ঞান ভীতিচিত্ত, সম্প্রতীচ্য ভীতিচিত্ত, সন্তিরণ ভীতিচিত্ত, ব্যবস্থাপন ভীতিচিত্ত, যবন ভীতিচিত্ত,
আবার যৌবনের মধ্যে সাত খণ্ডিত করে করে আছে, এগুলো সবগুলো বীতিচিত্ত। তদালম্বন বীতিচিত্ত, তারপরে হচ্ছে যে আবার পুনরায় ভবাঙ্গ। এই যে মাঝখানে ভবাঙ্গ থেকে ভবাঙ্গ আবার আসলো, মাঝখানের যে বিষয়গুলো আছে এগুলো সবগুলো চিত্তের বীথি বা লাইন। বিভিন্ন চিত্ত বিভিন্ন রাস্তা দিয়ে চলে, এটা আমরা দেখেছিলাম। যেমন প্রথম ধ্যানের পর থেকে সেটা আর একটা লাইন দিয়ে সুন্দর করে চলতেছে না, লাইন আর একটা নতুন হয়ে গেছে, আর এক নতুন ভাবে কন্ডিশন হয়েছে, ওটা সিস্টেম হয়েছে। তো এভাবে এই বীথিচিত্ত ওগুলো আমরা চিনতে পাইলাম। এখন এই খণ্ডাংশগুলোকে বলা হয়, চিত্তের খণ্ডাংশগুলোকে আলাদা আলাদা করে বীথিচিত্ত বলা হয়। আর ভবাঙ্গটাও এখন আমরা চিনলাম, চুপচাপ কোনো কাজ না থাকলে গিয়ে বসে থাকে আবার ভবাঙ্গের মধ্যে, কোনো কাজ না থাকলে গিয়ে আবার চুপচাপ বসে থাকে ভবাঙ্গের মধ্যে, না? তাহলে ভবাঙ্গকে এভাবে ওইভাবে ওইভাবে সর্বভাবে আমরা চিনলাম। তো চিনার পরে এটা সম্পর্কে ডাইরেক্ট সরাসরি কিছু যে লিখে দিতে পারা যাবে, এটার উত্তর যে সরাসরি বসিয়ে দিতে পারা যাবে, এমন বিষয় কিন্তু এটা আসলেই নয়। দীপেন বাবু লিখতে গিয়ে নিশ্চয়ই বুঝে গেছেন, হ্যাঁ। এবং উত্তরগুলো লিখলেও কখনো যদি লিখতেও হয়, আপনাদেরকে লিখলেও ঠিক এভাবেই লিখতে হবে। এই সমস্ত বিষয়গুলো আসলে উত্তর দিতে গেলে পৃষ্ঠাকে পৃষ্ঠা হয়ে যায়, পৃষ্ঠাকে পৃষ্ঠা হয়ে যাবে। তথাপিও মনে হবে যে এখনো উত্তরটা বোধহয় যথাযথ পরিমাণে দেওয়া হয় নাই, এমনটা মনে হবে। এটাই হচ্ছে যে স্বাভাবিক। যাই হোক, আমরা দুইটা পার্ট আলোচনা করলাম, চিত্ত, বীথি, ভবাঙ্গ, এগুলো। এদের মধ্যে তফাৎ এবং পার্থক্য বুঝলেন, ওটা শুধুমাত্র চিত্ত চলার রুটগুলো। হ্যাঁ, এখানে প্রশ্ন আসতে পারে, যখন এই বীথিচিত্ত আসলো, বীথিচিত্তের মধ্যে মনে করেন যখন অতীত ভবাঙ্গ আসলো, অতীত ভবাঙ্গ এটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমি আগে আলোচনা করছিলাম কিনা, করছি। হ্যাঁ, মনে করেন এখন ভবাঙ্গ শেষ হয়ে অতীত ভবাঙ্গ যখন শুরু হলো, তখন কিন্তু আর ওই ভবাঙ্গের মূল কার্যক্রম নাই এবং ভবাঙ্গও নাই, সেক্ষেত্রে শুধুমাত্র অতীত ভবাঙ্গ বেশি গুরুত্বপূর্ণ। এবং অনাত্মাধর্মী ধর্মকে আত্মা অনাত্মা বোঝার জন্যে, আত্মার অস্তিত্বহীনতা বোঝার জন্য এই কথাগুলো অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ। যখনই আমি অতীত ভবাঙ্গ নাম উল্লেখ করব বা অতীত ভবাঙ্গ শুরু হয়েছে এমনটা বলবো, তখন আমার যে মূল ভবাঙ্গ, এতক্ষণ ভবাঙ্গ নিয়ে টানাটানি করছিলাম, এত কিছু সেভ আছে, অমুক আছে, সম্মুখ আছে, কিছু নাই, তখন শেষ, তখন সব অতীত ভবাঙ্গের কার্যক্রম, এটাকে নিয়েই তখন আছে, অন্য কিছু সবকিছু উদাও, আর নাই। তাহলে আরগুলো কোথায় গেল? সমস্ত বিষয় ওই অতীতকে কেন্দ্র করে তখন সংযুক্ত আছে। অতীতের পরে চলন, চলনের তার মানে বাকি আর কিছু নাই, এখন পুরো চলনের মধ্যে কার্যক্রম। এই ছোট ছোট বিষয়গুলোর কি ক্ষমতা দেখেছেন? এতক্ষণ বললাম যে ভবাঙ্গ, ওই ভবাঙ্গ সবগুলোকে আবার এই সমস্ত ছোট ছোট জায়গা নিয়ে বহন করতে পারে। এই ছোট ছোট চিত্তবীথিগুলো সমস্ত ভবাঙ্গ রাশিকে টেনে বহন করে চলে। এটা এমনি ছোট বললে কি হবে, খুব ছোট একটা জায়গা, ছোট একটা অংশ চলনের অবস্থাগুলোকে আমরা বলছি, কিন্তু এটার এমন একটা পাওয়ার যে সমস্ত ভবাঙ্গের সমস্ত ক্ষমতা রাশি, জন্মরাশি, কর্মরাশি সবগুলো এই খণ্ডাংশগুলো বয়ে বয়ে নিয়ে চলে। বুঝতে পারছেন আশা করি দীপেন বাবু? না? আর ভবাঙ্গ হচ্ছে যে কোনো কাজও নাই, তারপরেও সুন্দর করে ওগুলো করে রাখবে, সেভ করে রাখবে, এটা ভবাঙ্গ। আর এটা যখন উপস্থিত হয় কোনো আলম্বন, তখন চলার সময় এই অবস্থাগুলোর নাম হচ্ছে যে এই চিত্তবীথি। আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ ভান্তে, এখানে একটা কনফিউশন ছিল আমার, ওই একটা হচ্ছে গিয়ে চিত্তবীথি আর বীথিচিত্ত, দুইটা তো একই না? চিত্তবীথি হচ্ছে যে চিত্তের রাস্তা,
মানে আমরা যেটা বলছি যে হ্যাঁ, আপনি যেটা কোনো বলছেন সেটা ঠিকই আছে। দুইটা একই না। সেটা চিত্ত দুই বিষয়। আপনি যেটা বলছেন সেটা ঠিকই বলছেন। আমি একটা হচ্ছে বিচিত্রা যে বলছিলাম না। চিত্তবীতি, আরেকটা হচ্ছে যে বীতিচিত্ত। দুইটা দুই বিষয়। আশা করি বুঝছেন আপনি এগুলো? না আমারটা মনে হয় চিত্তবীথিটাকে বলছি, আমি চিত্তবীথির সংজ্ঞা বলছি। আচ্ছা, আপনি চিত্তবীতি বলছেন না? আর যাই হ্যাঁ হোক, আমার এগুলো মনে আপনি হচ্ছে। ঠিক করে নেবেন। কোনো অসুবিধা নেই। ঠিক করে নিয়ে আমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবেন। আহ, আর আরেকটা প্রশ্ন ছিল। চিত্তবীতি আর এটা একটু করে আলাদা করে বলে দিই। আপনি আগে বলেন। আপনি দুইটা যেহেতু বলছেন, আপনি দুটোটা নিশ্চয়ই বুঝে গেছেন। বলেন। না, অমিতাভ বড়ুয়া বুঝছেন? বলবেন আপনি আগে। প্রথমে চিত্তবীতি বলবেন, তারপর বীতিচিত্ত বলবেন। আচ্ছা, চিত্তবীতি হচ্ছে যে বীতি মানে চিত্ত অর্থ মানে মন চিত্ত যেই রাস্তায় চলে, বীতিতে মানে বীতির রাস্তা, চিত্ত মানে তো মন অথবা বিজ্ঞান। তো চিত্ত বলতে চিত্ত যে বীতিতে চলে ওইটাই হবে যে চিত্তবীতি। আর বীতি চিত্ত যেগুলো বীতিতে ভ্রমণ করায়, যেটা বীতিতে চলে ওইটা হচ্ছে বীতি চিত্ত, এরকম। শিল্পী বাবু বলবেন? পুতুল বাবু বলবেন? বলতে চিত্তের খণ্ডিত অংশকেই বীতিচিত্ত বলে। আহ, আসতে হবে। ঠিক আছে, যাই হোক, প্রথমটা হয়েছে তো, তারপরটা বলেন। তারপর যে চিত্তগুলো বীতিতে ভ্রমণ করে তাহাই বীতিচিত্ত। পুতুল বাবু বলেন। চিত্তবীতি হচ্ছে চিত্তের ভ্রমণ পথ। হ্যাঁ, চিত্তের ভ্রমণ পথ। বলেন পুতুল বাবু। বিটিটা এটা বলতে স্টেশনের নাম আর কি। হ্যাঁ। যেমন সন্তিরন, এটা, তারপর সম্প্রতি সন্তিরন, মহাজত, এগুলো বানতে বিটির নাম আর কি, বানতে রাস্তার নাম। হ্যাঁ, ঠিক আছে। এরকম। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর হয়েছে। তারপরে দীপেন বাবু বলেন এটা আবার। আপনি তো এটা জানেন। বলেন। ওই চিত্তবীথি একটু আগে যেটা দিদি বলছিল যে চিত্তের চলার পথটাকে হচ্ছে চিত্তবীতি। আর ওই বীতির খণ্ডিত অংশ যেগুলো ভবাঙ্গ থেকে শুরু করে চল অনুপচ্ছেদ সম্পদিত সন্তিরণ, এগুলো হচ্ছে গিয়ে বীতিচিত্ত। হুম। এখানে আরো একটা মানে ওই বলছি না, ওইখানে ওই যে আমরা বীতিচিত্ত বলবো যে ওই 14 প্রকার, যেখানে 14 প্রকার কার্য সম্পাদন করে অতীত ভবাঙ্গ থেকে মানে একদম আপনার তদালম্বন পর্যন্ত। তো এটাকে মূলত বীতিচিত্ত বলে। আর অতীত ভবাঙ্গ থেকে যেটা শুরু হবে ওইটাকে চিত্ত বলবো আমরা। হ্যাঁ, এটাতে আমরা একটু করে আসতেছি। এটা আমাদের উপাসকও বানিয়েছে, দীপেন বাবু এগুলো বানিয়েছে। হ্যাঁ, নিচে লেখা আছে তো, দেখেন না? কৃত্য প্রদর্শন করো লেখা আছে, দেখছেন? হ্যাঁ, এটাতে আমরা এখনো যাই নাই তো। আচ্ছা, তো যাই হোক, প্রশ্নগুলো দেওয়াতে আমরা পুরো কি কি পড়েছি ওটা আবার রিমন্থন করার উপায় হচ্ছে, এটা আগে আমরা কখনো এটা সাহসও করি নাই এই প্রশ্নগুলো ধরার জন্য, বুঝছেন? এটা এবারে আমরা একটু চেষ্টা করতেছি। তাহলে আপনারা চিত্তবীতি বীতিচিত্ত দুটোটা বুঝলেন। আমাদের পুতুল বাবু সুন্দর একটা উদাহরণ দিয়েছেন, এটা দিয়ে আপনাদের খুব সুন্দর মনে থাকবে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার জন্য একটা রোড আছে না? একটা গাড়ি বা আপনি চট্টগ্রাম থেকে ঢাকা যাচ্ছেন, তো যাওয়ার সময় বিভিন্ন রোড আছে, নদী দিয়েও যাওয়া যাবে তো না, একটু ঘোরা হবে আর কি। তারপরে আকাশ দিয়েও যাওয়া যায়।
তারপরে ডাইরেক্ট গাড়ি দিয়েও যাওয়া যায়। আবার মেন রোডে না গিয়ে বিভিন্ন এদিকে সেদিকে বাঁকা বুকা ঘুরে টুরেও যাওয়া যায়, অনেকগুলো রোড আছে এরকম। হ্যাঁ, তো ওগুলো সবগুলো রোড, এরকম রোডের অবস্থা আমরা এখানেও দেখছি চিত্তের মধ্যেও। চিত্ত সবসময় একই কন্ডিশনে একই রকম করে যায় না। চিত্ত যখন উন্নত হয়ে যায় তখন এর ডাইরেক্ট একদম প্লেনে যাওয়ার মতো করে চট করে চলে যায় না, প্লেনের রোড আর কি, এটা কোনো বাধাবিঘ্ন ছাড়া চট করে চলে যায়। তো এখানে যাওয়ার সময় এই বিভিন্ন স্টেশন থাকে না, ওই স্টেশনগুলোর নাম, স্টেশনের নাম বলাতে, স্টেশনের বলাতে, স্টেশন বলাতে আমার এগুলো মনে পড়ছে যে উদাহরণটা পুতুলবাবু স্টেশন বলছে যে, তো স্টেশন, ওই স্টেশনে কার্যক্রম শেষ করে করে যাবে। উদাহরণটা আবার একতরফিয়া গঠন মানে ধরে নিলে এটা হবে না, এটা জাস্ট আমরা একটু করে দিলাম যে এই উদাহরণগুলো ওখানে খাটার কোনো বিষয় না। কেননা কিছুক্ষণ আগেই বললাম যে ববাঙ্গ থেকে যখনই অতীত ববাঙ্গ বলে, ববাঙ্গ আর নাই তখন। কেন নাই? আমার পুরো মনসিকার জুড়ে, পুরো মনস্তাত্ত্বিক জগৎ জুড়ে এখন অতীত ববাঙ্গেরই কার্যক্রম, অতীত ভবাঙ্গ। অতীত ভবাঙ্গ ছাড়া আর কোনো কিছু নাই তখন, পুরো খালি, শুধু অতীতই অতীত। এক ক্ষণে, এক চিত্তক্ষণে, এক চিত্ত, ওই চিত্তেরই কাজ। এক চিত্তে দুই কাজ করতে পারে না চিত্ত কখনো। আর কাজ করতে না পারলে তখন অন্য কিছু অন্য জায়গায় আবার আছে, এটা বলাও যাবে না, তখন অন্য কিছু আর নাইও, এরকম। ঠিক আছে, আপনারা সুন্দর করে উত্তর দিয়েছেন। চিত্তের খণ্ডাংশ হচ্ছে যে ভীতিচিত্ত, আর চিত্তভীতি যেই যেই রোড দিয়ে চিত্ত চলাচল করে ওগুলোকে চিত্তভীতি বলা হয়, চিত্তের ভীতি। তাহলে এই পর্যন্ত আমরা আর আলোচনা করার দরকার নেই, দূর বুঝছি। পঞ্চদার বিধির খাস স্থান ও কৃত্য কি কি? পঞ্চদার বিধির খাস স্থান ও কৃত্য কি কি? প্রথমে খাস স্থান, একদম মানে অরিজিনাল স্থান পঞ্চদার বিধির। কে একজনে কি বলতে চাচ্ছেন? হ্যাঁ বলেন। আমি চাচ্ছিলাম যে ভবাঙ্গের বিষয়ে 133 পৃষ্ঠা একটা আছে, মানে ছোট করে একটা মানে সংজ্ঞার মতো দিছে আর কি। আচ্ছা আচ্ছা, চাচ্ছিলাম যে এটা একটু পড়ার জন্য। পড়েন। এটা হচ্ছে গিয়ে যে প্রতিসন্ধি বিজ্ঞান নবীন জন্মের সহিত প্রতিসন্ধি ঘটায়, সেই প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধি ক্ষণের পরবর্তী ক্ষণ হইতে ভীতিচিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে ভবের অঙ্গ বা কারণ রূপে আমরণ প্রবাহিত হইতে থাকে। ভবের অঙ্গরূপী এবং বিধ প্রতিসন্ধি বিজ্ঞানের নাম ভবাঙ্গ। এই জায়গাতে ভবাঙ্গ সম্পর্কে একটা সংজ্ঞা দেখা যাচ্ছে। মানে এটা আমি মনে করছি এটা হয়তো বা ভবাঙ্গ সম্পর্কে আরেকটু ভালো ধারণা পাবো আমরা যদি এটা একটু করে বুঝি কি ভবাঙ্গটা। এটা আমাদের আলোচনাতে আশা করি চলে আসছে। এটা ছাড়াও আরো বিশদ এবং ব্যাপক আলোচনা চলে আসছে। এটা মূলত প্রবর্তন কালকে বোঝানো হচ্ছে। তো আমরা শুধু প্রবর্তন কাল নিয়েও পড়ে থাকি নাই, আমরা পুরো অনন্ত অনন্ত প্রবর্তন কাল নিয়েও আলোচনা করা শেষ হয়ে গেছে। ঠিক আছে, এক প্রবর্তন, এখানে শুধু একটা প্রবর্তন কালের কথা বলা হয়েছে। ঠিক আছে, দেখেছেন? তা আসলে বৌদ্ধ ধর্ম, বুদ্ধ এমন কোনো অতীত ব্যাখ্যা করতে যান নাই, এমন কোনো ভবিষ্যৎ ব্যাখ্যা করতে যান নাই যেটা নিয়ে আমাদের চিন্তা করতে করতে আমাদের হুঁশ উড়ে যাবে, এরকম কোনো কিছু নাই। বুদ্ধের ব্যাখ্যা বর্তমানকে নিয়ে, এখনকে নিয়ে। তা এখনের যেটা আছে ভবাঙ্গ, এটাই এখানে বোঝানো হয়েছে। ঠিক আছে।
শুধু এখনকার আলোচনা, বর্তমানের আলোচনা। তাহলে এই বর্তমানের ভবাঙ্গ হচ্ছে যে এটা। কোনটা? আবার বলেন জায়গাটা। শ্রুতি 133 পৃষ্ঠা। হ্যাঁ, এটা বানটা এটা হবে যে আপনার ওই আমরা এখানে যে প্রতিসন্ধি বিজ্ঞান নবীন জন্মের সঙ্গে প্রতিসন্ধি ঘটায়, সেই প্রতিসন্ধি বিজ্ঞান প্রতিসন্ধিক্ষণের পরবর্তী ক্ষণ হইতে বিটি চিত্ত উৎপত্তির অনুপস্থিতিতে ভবের অঙ্গ বা কারণ রূপে আমরণ প্রবাহিত হয়। এটা আমরা যখন নবীন জন্ম মানে জন্মগ্রহণ করব তখন এর পরের মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চ্যুতি পর্যন্ত এই কারণগুলো এখানে হ্যাঁ, না এটা খুব সুন্দর। বলেন দীপন বাবু আবার এটা আপনি যেটা বুঝছেন এটা বলেন ওই জায়গা থেকে। এক এক জায়গায় তো প্রতিসন্ধি বিজ্ঞান তো এক এক রকম হয়। তো আমাদের যেটা পৃথিবীতে যেটা আমাদের মনুষ্যকুলের যেটা প্রতিসন্ধি বিজ্ঞান, সেটা হচ্ছে আমাদের ওই দ্বিহেতুক আর ত্রিহেতুক অর্থাৎ অষ্ট মহাবিভাগ কুশলের কামবচরের সেগুলোর মধ্যে থেকে যেগুলো জ্ঞান প্রযুক্ত সেগুলো দ্বিহেতুক, আর যেগুলো জ্ঞান সম্প্রযুক্ত সেগুলো হচ্ছে ত্রিহেতুক। তো ওই ওই দ্বিহেতুক বা ত্রিহেতুকের হচ্ছে গিয়ে মানে যে প্রতিসন্ধি বিজ্ঞান, আবার অনেক অনেক সময় অহেতুক কুশলের যেটা আছে প্রতিসন্ধি বিজ্ঞান সেটাও আছে। এই তিনটা প্রতিসন্ধি বিজ্ঞান যেগুলোর কারণে আমরা পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করে থাকি, এগুলো যে কোনো একটা কারণে আমাদের প্রতিসন্ধি হয়, এবং প্রতিসন্ধি হওয়ার পর থেকে যখন আমাদের কোনো ধরনের চিত্তবৃত্তি উৎপন্ন হয় না, তখন আমরা ওই প্রতিসন্ধি বিজ্ঞান কি বলে আমরণ পর্যন্ত ওই প্রতিসন্ধি ক্ষণ থেকে এই কি বলে মানে এই প্রতিসন্ধি বিজ্ঞানটাকে ভবের অস্তিত্ব অঙ্গ হিসেবে এখানে বলা হচ্ছে বলে মনে করতেছি কিন্তু আমি। হ্যাঁ, এটাকে আপনি চাচ্ছেন যে আমি আরো কিছু আলোচনা করি এটা সম্পর্কে, এই জায়গাটা সম্পর্কে? আমি এটা আরেকটু মানে বুঝতে যাচ্ছি কি অঙ্গের বিষয়টা। আমাদের ওই দিনের আলোচনাটা আবার আপনাকে মানে রিপ্লাই মনে করতে হবে। কোন দিনের আলোচনা? ভবাঙ্গটা কি কোনো একটা কি রকম বিষয়টা? এটা কি? কিভাবে ওটার অস্তিত্ব রক্ষা হচ্ছে চলছে? তখন আমি কি বলছিলাম, আমাদের অনন্তকালীন সহ ইহজন্মে যা যা কিছু আমাদের তৈরি হয়েছে, কর্মরাশি, ভবরাশি বা চিত্তরাশি বা সংস্কার রাশি, যেটাই বলি না কেন, এগুলো একটার পর একটা আমরা চাইলেও না চাইলেও এটা অবিরাম উৎপন্ন এবং ধ্বংসের মধ্য দিয়ে এগুলো চলমান, বহমান, প্রবাহিত। এগুলোর মধ্যে কিছু কিছু বিষয় আমাদের কাছে প্রকটিত হয়, আবার কিছু কিছু বিষয় আমাদের কাছে প্রকটিত হয়ও না। তখনও এই সর্বচিত্ত সাধারণ চৈতসিকের উৎপত্তি এবং নিষ্পত্তি সারাক্ষণ চলমান, সারাক্ষণ বহমান। এক এক অংশের অবস্থা এক এক রকম। এক এক অংশ বলতেও আমার অনেকক্ষণ সময় লেগেছে, কিন্তু এগুলো এই অংশগুলো পরিবর্তিত হতে, ধ্বংস হতে নিমিষকালেরও সময় হয় প্রয়োজন নাই। অনেক দ্রুত গতিতে এই সমস্ত কার্যক্রমগুলো পরিচালিত হয়ে চলেছে বর্তমান সময়ের, বর্তমান জীবনের কর্মরাশিকে কেন্দ্র করে। এছাড়াও অতীতের সমস্ত কর্মরাশিও সে সংযোগ করে টেনে এনে রেখে ও কন্টিনিউ চলমান রয়েছে বিষয়টা। যখন আমরা প্রতিসন্ধি গ্রহণ করি, প্রতিসন্ধি গ্রহণ করার সঙ্গে সঙ্গে যেখানে আমাদের প্রতিসন্ধি হয়, মনুষ্য লোকের কথাই বলি, হওয়ার সঙ্গে সঙ্গে এই যে চিত্তের কার্যক্রম শুরু হয়েছে, এই শুরু হওয়া পর থেকে যখনই এটা কায়িক কোনো অনুভূতি আসবে, আলম্বন আসবে, বা চক্ষুগত কোনো আলম্বন আসবে, বা শব্দগত কোনো আলম্বন আসবে, বা গন্ধগত কোনো আলম্বন আসবে, স্বর আলম্বনের যে আলম্বনই আসুক না কেন, আসলে সেটা ওই বিধিচিত্তের কার্যক্রম বলা হবে। এগুলোকে বিধির কার্যক্রম সেখানে আছে। যদি এই জাতীয় কোনো জায়গা থেকে কোনো আলম্বন না পাই, তথাপিও সে সঞ্জীবিত আছে।
সে তার অবস্থার মধ্যে সে মানে কোনো আলম্বন পাচ্ছে না, না পাইলেও তার মতো করে সে আছে কিন্তু এখন। কি অবস্থায় আছে? সর্বচিত্ত সাধারণ চৈতসিকের সন্নিবেশনে অনন্ত অনন্ত ভবরাশি কর্মরাশি সবগুলোকে সে জমা করে নিয়ে সুপ্তভাবে থাকে। তবে তখন কোনো কিছু নাই বলেই মনে হয়। আবার পুনরায় আলম্বন উৎপন্ন না হইলে আমি বেঁচে আছি না মরা আছি আমরা কিছু জানি না। ঘুমের মধ্যে আপনি বেঁচে আছেন মরা আছেন কিছু জানেন কি? একেবারে অচেতন অবস্থায় যখন কোনো স্বপ্ন দেখছেন না, কিছু দেখছেন না, বেঁচে আছেন মরা আছেন কিছু বোঝা যায় কি? কিছু বোঝা যায় না। ঠিক ভবাঙ্গ একেবারে যখন নিষ্ক্রিয় থাকে আমরা বেঁচে আছি না মরে আছি কিছু বোঝার মতো নাই। কিন্তু আলম্বন আসলে মাত্র আমি বেঁচে আছি যেটা আমি বুঝি। টাচ হইলে বা শব্দ হইলে বা গন্ধ আসলে বা জিভের মধ্যে কোনো তিতা মিঠা কিছু একটা লাগলে তখন আবার সে সেন্স ফিরে পায়, বেঁচে আছে সে বুঝে। কিন্তু এতক্ষণ আমি না বুঝলেও ও কিন্তু বেঁচে ছিল। ওই যে বাঁচিয়ে রাখার কার্যক্রম যে চালিয়ে যাচ্ছে ওই অবস্থাটাকে এই জায়গাতে ভবাঙ্গ বলা হচ্ছে, বুঝছেন? এখন আমরা শুধু এটা একটা সাইড বলা হয়েছে ওখানে, আমরা কিন্তু একটা সাইড নিয়ে আলোচনা শুধু করি নাই। একটা বিষয় নিয়ে আমরা আলোচনা যেটা করেছি কিছুক্ষণ আগে, একটা বিষয় নিয়ে না, সমস্ত বিষয়ের অবতারণা, সমস্ত বিষয়ের সন্নিবেশন কিন্তু আমাদের আলোচনাতে ঘটেছে, বুঝছেন? মানে আমরা যা পড়েছি সবগুলো কিন্তু এই বই থেকেই পড়া, মানে এই জায়গা থেকে যা পেয়েছি শুধু ওটা নিয়ে আমরা আর সীমাবদ্ধ থাকি নাই, বুঝে গেছেন? আমাদের উত্তরটা মানে ওই বরাবরই এখন আর নাই, আরো ব্যাপক হয়েছে। দীপেন বাবু বুঝতে পারছেন আশা করি। আমি সেটা বুঝতে পারছি। আমি লাস্টে আরেকটা লাইন আছে এখানে, লাইনটা নিয়ে আমি একটু করতে হচ্ছে কি, ভবের অঙ্গরূপী এবং প্রতিসন্ধি বিজ্ঞানের নাম ভবাঙ্গ। অর্থাৎ এখানে প্রতিসন্ধি বিজ্ঞানকে কি ভবাঙ্গ বোঝাচ্ছে এখানে এই লাইনটাতে? প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যেও এই ভবাঙ্গ অ্যাড করা ছিল, চ্যুতি বিজ্ঞানের মধ্যেও এই ভবাঙ্গ অ্যাড করা ছিল, এবং আলটিমেটলি মানে যদিও বা আমরা ওই মুহূর্তে এটাকে এই নামে ডাকতেছি, তবে অ্যাড করা থাকে প্রত্যেকটা জায়গাতে এই ভবাঙ্গ। অতীত আমরা অতীত ভবাঙ্গ বলতেছি না, অতীত ভবাঙ্গের মধ্যেও পুরো এই বিষয়টা অ্যাড করা ছিল, মানে ভবাঙ্গ নামক বিষয়টা অ্যাড করা ছিল, বুঝছেন? এটা প্রত্যেকটা জায়গাতে এই ভবাঙ্গ কিন্তু অ্যাড করা আছে, অটোমেটিক অ্যাড হয়ে যায়। কিন্তু তখন ওটাকে আবার বলতে পারবেন না আপনি এখন ভবাঙ্গ, এখন কিন্তু অতীত ভবাঙ্গ এটাকে বলতে হবে, অতীত ভবাঙ্গ, বুঝছেন? আবার না ভবাঙ্গ কিন্তু রেখে দেওয়া হয়েছে, ভবাঙ্গটাকে ডাইরেক্ট বাদ দেওয়া হয়নি, ওটা বাতিল হয়ে গেছে, ঠিক আছে, এটাকে এখন অতীত ভবাঙ্গ বলা হচ্ছে, ওটা বাতিল, ওটা মারা গেছে। আমাদের যেটা মূল ভবাঙ্গ ওটা শেষ, এই মুহূর্তে আবার মারা গেছে সেটা, এটা এখন অতীত ভবাঙ্গের সঙ্গে যুক্ত হয়ে এটা আবার আলাদা। এই জন্য প্রতি ক্ষণে ক্ষণে এটা রূপ পাল্টাই ফেলে তার। এখানে অতীতে আসা মাত্র আগের সমস্ত কার্যরাশিকে সে পরিবর্তিত করে ফেলে সঙ্গে সঙ্গে। আমার অনন্ত অনন্তকালীন কর্মরাশি জন্মরাশি আছে বললাম না, এখন সমস্ত কিছুকে সে এই একটা মাত্র অতীতে সমস্ত কার্যসূচি পাল্টে ফেলবে, তার মতো করে সে সাজিয়ে নেবে, আবার চলনের মধ্যে গেলে আবার আরেক রকম করে সাজিয়ে ফেলবে, সঙ্গে সঙ্গে সমস্ত কিছুর পরিবর্তন, এবং উপচ্ছেদে গেলে এটা আরেক রকম হয়ে পরিবর্তিত হয়ে গেল, প্রত্যেকটা জায়গায় জায়গায় এরকম করে পরিবর্তিত হয়ে গেল। এবং পুরাপুরি যখন চিত্ত একটা গঠিত হয় তখন এটা আবার পুরো পাল্টাইছে, আবার এক চিত্ত একই জায়গার মধ্যে দেখতেছি যে আমরা অনেকবার শত সহস্রবার পর্যন্ত একটা বিষয়কে চিনতে সে এখানে চক্কর মারে ফেলছে এক আলম্বনকে ঘিরে। তার মানে এই প্রত্যেকবারে আমাদের এই ভবাঙ্গের কার্যক্রম, পুরো ভবাঙ্গ সিস্টেম, আমাদের কার্যক্রমগুলো সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়ে যায়, যদিও বা অল্প অল্প করে আমরা এই পরিবর্তনগুলো বুঝতে পারি না, অনেকদিন পরে হইলে, অনেক সময় পরে হইলে তখন আমরা বুঝি। যেমনটা শরীরের পরিবর্তন, আস্তে করে ছোট থেকে কখন যে চুল পাকা স্টার্ট হয়ে গেছে, চামড়া ফোতা হয়ে গেছে, আমি বুঝতেও পারি নাই, কিন্তু এটা একদিনে হয় নাই বা 2 দিনে হয় না, আস্তে করে হয়েছে,
বুঝতেই পারি নাই না, কখন দাঁত পড়ে যাচ্ছে, হ্যাঁ, কখন আমার জিহ্বার সুস্বাদ আগে যেমনটা স্বাদ লাগতো এখন তেমনটা লাগে না। কত কিছুর পরিবর্তন হয়ে গেছে সব কিছু। একদিনে কিন্তু হয় না এগুলো, এই নিমিষে একটু 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 করে করে হয়েছে। হ্যাঁ, এখন পুরো ক্লিয়ার হয়েছে না? আর আশা অর্থাৎ করি আর বলতে প্রশ্ন আমাদের নাই। মানে আমাদের সময়ের সাথে সাথে ভবাঙ্গেরও এটা পরিবর্তন হচ্ছে, এটা এক জায়গায় পড়ে নেই আর কি। হ্যাঁ, এক জায়গায় পড়ে নাই, পরিবর্তন হয়েছে। আর আপনি এটাকে বলতে পারবেন না যে প্রতিসন্ধি বিজ্ঞানের মধ্যে ভবাঙ্গ নাই, এটা বলা যাবে না। চ্যুতির সময়ে ভবাঙ্গ নাই, এটাও বলা যাবে না। ওখানেও ভবাঙ্গ আছে। সব জায়গায় ভবাঙ্গ ছিল, আছে। এই ভবাঙ্গের সমাপ্তি হয় একেবারে চূড়ান্ত নির্বাণের সময়, যখন দেহ সহ সমূলে বিনাশ হয়ে যে নির্বাণ, সোপাদিশেষ নির্বাণ নাকি উপাদিশেষ নির্বাণ, সোপাদিশেষ নির্বাণ, সোপাদিশেষ নির্বাণ, সৌপাদিশেষ নির্বাণ, আর একটা উপাদিশেষ নির্বাণ, দুইটা নির্বাণ না, একটা জীবদ্দশায় অনুপাদি নির্বাণ, একটা সময় একটা মৃত্যুর পরে নির্বাণ, দুইটা নির্বাণ। প্রথম নির্বাণীয় এই ভবাঙ্গের কার্যক্রম বন্ধ হয় না, একবার মৃত্যুর পরে নির্বাণের পরেই ভবাঙ্গের কার্যক্রম সম্পূর্ণ বন্ধ হয়, বুঝছেন না? এরপরেও কিন্তু এটা চলমান থাকে, মানে অরহত হওয়ার পরে তো নির্বাণ হয়েছে, অরহত হয়েছেন, নির্বাণ হয়েছে, কিন্তু কার্যক্রমগুলো, ভবাঙ্গের কার্যক্রমগুলো চলমান, চালু। যেদিন তিনি একেবারের জন্য পরিনির্বাপিত হবেন সেদিন এটা শেষ, এটা চলবে না, বন্ধ। এটা ছাড়া এটা বন্ধ করার কোনো উপায় নাই। তারপরে আমরা তো আজকে প্রশ্ন করতে করতে টাইম শেষ হয়ে গেল, ওগুলো আর পড়া হলো না। না, আর একটু করে আরেকটা সাইড একটু করে করেন। এরপর একটা কি ছিল যে পঞ্চদ্বার বিথির খাস বা মূল স্থান কি বলেন অমিতা বড়ুয়া? চৌদ্দভাগার কীর্তগুলির কথা বলতেছে না? বলেন দীপনবাবু, বলেন এবার। অমিতা বড়ুয়া তো বলতেছে না। বান্তে ওই পঞ্চদ্বার ভিত্তির আমাদের এই পঞ্চদ্বারের মধ্যে যেগুলো আছে 14 প্রকার কাজ এবং 10 প্রকারের স্থান, এগুলো না বান্তে পঞ্চদ্বারের মধ্যে যেগুলো আছে। দীপনবাবু, এটা আপনার প্রশ্নের উত্তর মধ্যে আসছিল, লিখছিলেন এই প্রশ্নের উত্তরটা? এটা রেডি করতে পারিনি। আচ্ছা, এটা দেখেন নাই না? এমনি পুরো 1 নাম্বার প্রশ্নটা পুরো ক্লিয়ার হয়েছিল? 1 নাম্বার আমি আসলে 2 নাম্বারটা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম, যে 1 নাম্বারটা আর করতে পারিনি এখন। আচ্ছা, 1 নাম্বারটা করেন নাই নাম্বারটা তো এখন? অনেক 2 নাম্বারটা করতে সময় চলে গেছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের তো আজকে আর সময় নাই, এটা লম্বা করে সুন্দর করে আলোচনা করতে হবে আরো। হ্যাঁ, তাহলে 1 নাম্বারের আমরা একাংশ শেষ করেছি, 2টা প্রশ্ন, এখানে আরো আছে প্রশ্ন। তাইলে পঞ্চদ্বার আগে ভালো করে বুঝতে হবে, মনে করতে হবে। আমরা জানি, প্রত্যেকেই জানি আমরা, পঞ্চদ্বার মনে করতে হবে। তারপরে পঞ্চদ্বার বিধি, হ্যাঁ, তারপরে এই বিধির প্রধান স্থান কি কি, হ্যাঁ, এবং এদের কৃত্য কি কি, পঞ্চদ্বারের কৃত্য কি কি, কি কি কাজ করে জানি না আমরা। হ্যাঁ, এগুলো সুন্দর করে বুঝে ফেলতে পারবেন। এখন যেহেতু আমরা একটু একটু আলোচনা করে ফেলতেছি, আপনি বুঝে গেছেন, সুন্দর করে লিখবেন। তারপর হচ্ছে যে বিধির সক্রিয় ও নিষ্ক্রিয় স্থান। এই বিধির মধ্যে কোনটা সক্রিয় স্থান, কোনটা নিষ্ক্রিয় স্থান আমরা জেনেছি, মনে আছে? সক্রিয় স্থান কি? প্রত্যেকটা জায়গায় সক্রিয় না হলে এগুলো চলতেছে কেমনে? কিন্তু এটার মধ্যেই আমরা আবার সক্রিয় বলে আরেকটা বিষয় জানছিলাম, কোনটা সেটা?
জবনে 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 স্থান। আসলে হ্যাঁ, তাইলে তখন এটা তদলা এটা ফুটে আসতে হবে ওই লেখার মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে যে কি এবং এদের কৃত্য প্রদর্শন করো। কৃত্য কি কি এগুলো প্রদর্শন করো। এগুলো জানেন সুন্দর করে এটা তাইলে বানাবেন। হ্যাঁ, অমিতা বড়ুয়া সহযোগিতা করতে পারবেন, অমিতা বড়ুয়ার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, এ নিয়ে আছে। বানতে গেলে নিষ্ক্রিয় স্থান কোনগুলো বল? হ্যাঁ, নিষ্ক্রিয় স্থান কোনটা হবে? এই তো নিষ্ক্রিয় জবন স্থান ছাড়া কোনগুলো? বাকি সবগুলো নিষ্ক্রিয়। ও আচ্ছা, জবন ছাড়া বাকি সবগুলো নিষ্ক্রিয় স্থান। সক্রিয় নিষ্ক্রিয় বলা হচ্ছে শুধু এই কারণে যে ওখানে এটা কর্মনবীভূত হয়, নতুন আকারে সংস্কার আবার তৈরি হয়, নবীভূত হয় বলে ওটাকে সক্রিয় বলা হয়েছে। আর ওটাকে নিষ্ক্রিয় বলা হয়েছে কারণ ওগুলো আমাদের কোনো হাতেও নাই, এক কথা। তারপরে তদালম্বন স্থানে গিয়েও আমাদের কোনো হাতেও নাই, কিছু নাই। হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাদের মানে ধরাছোঁয়ার বাইরে। তারপরে এটা হইলেও কিছু যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না, এমনও একটা ব্যাপার। হ্যাঁ, যেমন অরহতদের ক্রিয়াচিত্ত যেমন হইলেও কিছু যায় আসে না, না হইলেও কিছু যায় আসে না, যেমন ক্রিয়া। হ্যাঁ, ওটা হচ্ছে শুধু কাজই কাজ, আর কোনো কিছু না। কিন্তু এখানে সক্রিয় বলা হচ্ছে যে এটা এই পর্যায়ে গেলে চিত্তের সক্রিয়তা তৈরি হয়, আরেকটা শক্তি ক্ষমতা লাভ করে সেজন্য। ঠিক আছে, তাহলে আজকে এখান পর্যন্ত। বাকি তাহলে 1 নম্বরেরটা সুন্দর করে বানাবেন, আর 2 নম্বরেরটা আপনি আশা করি আমরা যেহেতু আলোচনা করছি না, এটা ঠিক হয়েছে কিনা তো এখন বুঝবেন না। যদি কালকে এটা আলোচনা করলে তখন এটা সুন্দর করে উত্তরটা বসাই দেবেন। আর আজকে এই প্রথমাংশ যেটা আপনি এখন জেনেছেন, এই প্রথমাংশ বিষয়টা আপনি সুন্দর করে লিখে দেবেন। আমরা বিধি, চিত্ত ও ভবাঙ্গ এর পার্থক্য এগুলো আমরা বুঝছি, এগুলো সুন্দর করে লিখে দিলে সবার উপকার হবে। আর যারা অনলাইনে পরবর্তীতে দেখবেন তারা একটা ক্লাস দেখে ঘাবড়ানোর কোনো ব্যাপার নাই। অনুগ্রহপূর্বক আমরা পড়েছি যে একেবারে ইয়ার মতো করে, মানে ছোট শিশুর মতো করেই আমরা পড়ে আসছি। আশা করে ব্রহ্মজাল সূত্রের 1 নাম্বার থেকে 1 নাম্বারের আলোচনা আছে, ওটা দেখতে হবে। খুঁজে এই লিঙ্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন। ব্রহ্মজাল সূত্রের 1 নাম্বার সূত্র, 1 নাম্বার পর্ব থেকে এটা মনে হয় 20 পর্ব না কত পর্ব আছে, এগুলো প্রত্যেকটা দেখতে হবে বুদ্ধকে চেনার জন্য। এটাও মানে অবশ্যই দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা শ্রামণ্য ফলসূত্র বোধহয় আলোচনা করেছিলাম না দ্বিতীয়তে। শ্রামণ্য ফলসূত্র এটাও কয়েকটা পর্বে বিভক্ত করা আছে, প্রত্যেকটা পর্ব আস্তে করে দেখতে হবে। সূত্র আলোচনা করতে করতে আমরা বিভিন্ন আলোচনাও করেছি, ওই আলোচনাগুলোও এটা পড়ার জন্য সহযোগিতা করবে। এরপরে অভিধর্ম আত্মসংগ্রহ আলোচনা পর্ব 1 এবং পুণ্য পারমী, এটা আমাদের এই লিঙ্কের মধ্যে 2টা আছে, ক্লাস আছে। একটা হচ্ছে যে প্রজ্ঞাপারমী, একটা হচ্ছে যে পুণ্য পারমী। তো প্রজ্ঞাপারমীটা কোনো আগে থেকে আমরা এটা রেকর্ড করি নাই, সেজন্য কোনো ধারাবাহিকতা নাই। তাই পুণ্যপারমীর ক্লাসগুলো, পুণ্যপারমী গ্রুপের ক্লাসগুলোই দেখতে হবে। যারা অনলাইন যুগে পরবর্তীতে আবার পুনরায় কেউ যদি ইচ্ছা করেন যে আমি সব ক্লাসগুলো দেখতে চাই, সব ক্লাসগুলো আছে। কয়েকটা ক্লাস নানা কারণে সমস্যা হলেও অসুবিধা নেই, একটা ক্লাস বা 2টা ক্লাসে কোনো কিছু বাধা হবে না, আশা করে বুঝতে পারবেন। তো কথাগুলো বলছি এই কারণে যে একটা ক্লাস দেখেন অনেকে, কিন্তু একটা ক্লাস দেখে এটা বোঝার কোনো রকমের কিচ্ছু উপায় নাই, একটুও মজা পাবে এমন কোনো ব্যাপার কিন্তু নাই। যেমন আজকের ক্লাস কেউ হঠাৎ করে এটা দেখলো, কোনোভাবেও কিছু বুঝবে না এটা এগুলো কি চলছে। সেজন্য ধারাবাহিকভাবে করতে হবে। অভিধর্ম এমনই। সদ্ধর্ম প্রাণ প্রিয় উপাসক উপাসিকা বৃন্দ, এতক্ষণ যাবৎ আমরা
অভিধর্ম চর্চা করেছি। তো আমরা যে প্রশ্নগুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আসলে গভীর থেকে সুগভীরতম অবস্থা এগুলো। খুব সুগভীরতম জ্ঞান না থাকলে এগুলো বুঝতেও পারা যায় না। আপনারা এগুলো বুঝতেছেন, বুঝানো যাচ্ছে, আমরা বুঝতেছি, তার মানে আমরা আমাদেরকে নিজেরাই এটা মনে করে ভেবে আনন্দিত উৎফুল্ল হতে পারেন যে অন্তত বুদ্ধের সকাশে আমরা থাকতে পারতেছি। বুদ্ধ যে কথাগুলো বলতে চেয়েছেন মানবের নিবৃত্তির জন্য বা নির্বাণ লাভের জন্য, সে কথাগুলো কিছুটা হলেও আমরা বোঝার পর্যায়ে আমরা যাচ্ছি বা চলছি। এটা কম ভাগ্যের, কম সৌভাগ্যের কথা নয়। হ্যাঁ, তা আমরা এই সৌভাগ্যবান সৌভাগ্যবতী আমরা প্রত্যেকে এই মুহূর্তে। এই সৌভাগ্য থেকে আমাদের মহাপুণ্য উৎপন্ন হয়েছে। পুণ্যরাশি অনন্ত চক্রবাসী সত্যগণকে দান করছি, গুরুভান্তি দেবকে দান করছি, মাতা পিতাগণকে দান করছি, এবং আমাদের সমস্ত পুণ্যরাশির কাছে আমরা প্রার্থনা করব নির্বাণ লাভ অবধি অসৎ ব্যক্তি, মূর্খ ব্যক্তি, পাপ মিত্রের সংসর্গ লাভ না করে সদা সর্বদা জ্ঞানদর্শী কল্যাণ মিত্রের সান্নিধ্য সংসর্গ লাভ করতে সক্ষম হই। এইরূপ সাধু সংকল্প পোষণ করে আজকের মতো ক্লাস এখানে সমাপ্ত করছি। সাধু 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 ওকাশা বন্দামি ভান্তে দারাতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি ভান্তে দারাতেন কাতাং সাব্বাং অপরাধাং কামাতু মে ভান্তে।